আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর স্ক্রিনটা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আশা করি সব কিছু ক্লিয়ারই আছে। চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের টপিক আমাদের ফার্স্ট টপিক যেটা সেটা হলো মুজিবনগর সরকার। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো মুজিবনগর সরকার এই কথাটা আমাদের মাথায় আসলেই আমাদের চোখে দুইটা ডেট ভাইসা ওঠে, তাই না? দুইটা ডেট, একটা হলো 10 এপ্রিল, একটা হলো কি 17 এপ্রিল। আমরা কারণ দুইটা ডেট ভাইসা আসার আমাদের চোখে ভাইসা ওঠে, কারণ হলো আমরা ছোট থেকেই দুইটা ডেট মুজিবনগর সরকার বলতে আসলে দুইটা ডেটকেই বুঝি। ঠিক আছে, যে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় আর 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই দুইটা ইনফরমেশন খুব আসতো, তাই না? সেই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে এটা হয়ে আসতেছে, তাই না? ওকে, যাই হোক, আমরা আজকে একটু ডিটেলসে পড়বো। শুধু এই দুইটা ডেট পড়লেই আমাদের হবে না। হ্যাঁ, ওকে, এখন দেখো এখানে প্রথমে কি বলছে, যে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়। ঠিক আছে, এই যে মুজিবনগর সরকারের যে মন্ত্রিসভা, এটাই ছিল বাংলাদেশের প্রথম স্বাধীন মন্ত্রিসভা। ঠিক আছে, ওকে, তাহলে প্রথম আহ, বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয় কবে? সেটা হলো 10 এপ্রিল। ঠিক আছে, মানে মুজিবনগর সরকার গঠনের কথাটা এখানে বলতেছে। হ্যাঁ, এই যে দেখো, তারপরে বলছে যে মুজিবনগর সরকার গঠিত হয়। তারপর কি বলছে দেখো, যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়। এখানে কিওয়ার্ডটা হলো স্বাধীনতার ঘোষণাপত্র জারি। এই জারি কথাটা মনে রাখা লাগবে আমাদের। হ্যাঁ, এটা হলো কিওয়ার্ড। তাহলে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে? 10 এপ্রিল। আর যদি বলে যে স্বাধীনতার ঘোষণাপত্র, দেখো একটু নিচে যাই, দেখো এই যে বলছে যে, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। ঠিক আছে, যদি বলে যে পাঠ করা হয় কবে, সেটা হবে কি 17 এপ্রিল। তাহলে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল, আর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? সেটা হলো 17 এপ্রিল। ক্লিয়ার? ওকে, তারপর আসো আচ্ছা, এখানে একটা ইনফরমেশন, স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিল অন্তর্ভুক্ত করা হয়। এটা একটু মনে রাখো। হ্যাঁ, ওকে, তারপরে দেখো বলছে যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা। ঠিক আছে, মানে এটা স্বাধীনতার ঘোষণার একটা মানে অন্তর্ভুক্ত আর কি। স্বাধীনতার ঘোষণাপত্রে একটা অন্তর্ভুক্ত যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা, সেটা আসলে 10 এপ্রিলে দেওয়া হয়েছিল। তারপর বলছে দেখো, যে অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। কয়জন? 6 জন, খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে। অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল কয়জন? 6 জন। ওকে, তারপর নিচে আসো, 17 এপ্রিল এটা পড়ি, খুবই ইম্পর্টেন্ট। 17 এপ্রিলকে বলা হয় মুজিবনগর দিবস, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসতে পারে, যে কোনো ভর্তি পরীক্ষা চলে আসতে পারে এটা, যে মুজিবনগর দিবস বলা হয় কবে, সেটা হলো 17 এপ্রিল। ওকে, তারপর দেখো বলছে কি, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, এটা আমরা যে ক্লাস 6 পড়ে আসতেছি। তারপর কি বলছে, যে মুজিবনগরকে প্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। তাহলে মুজিবনগরকে প্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয় কবে, সেটা হলো 17 এপ্রিল। ঠিক আছে। মুজিবনগরটা হলো আসলে, মুজিবনগরের নাম, এলাকার নাম ছিল হলো বৈদ্যনাথতলা। ঠিক আছে, পরবর্তীতে মুজিবনগর নামকরণ করা হয়, এবং মুজিবনগর নামকরণটা আসলে কে করে জানো, সেটা হলো তাজউদ্দিন আহমদ। ঠিক আছে, তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ কে ছিল? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল। হ্যাঁ, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। ওকে, তারপর দেখো বলছে যে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগ ছিল কয়টি, সেটা হলো 12টি। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগ ছিল কয়টি, সেটা হলো 12টি। ওকে, দপ্তর বন্টন হয় কবে, মানে কোন দপ্তরে কে কাজ করবে, কোন দপ্তর, কোন কোন দপ্তর গঠিত হবে। ঠিক আছে, এই যে দপ্তরের ভাগ বা ভাগাভাগি, এই বন্টন, এটা কবে হয়েছিল, এটা হলো 18 এপ্রিল। ঠিক আছে, মানে একদম সিকোয়েন্সের সাথে, যে 10 এপ্রিল গঠিত হইলো, 17 এপ্রিল শপথ গ্রহণ করলো, এবং তার পরের দিন 18 এপ্রিলে কি করলো, দপ্তরটা বন্টন করে নিল। ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কতজন ছিল? 6 জন। ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে গার্ড অফ অনার প্রদান করেন কে, সেটা হলো মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম উপাধি ছিল। ঠিক আছে, গার্ড অফ অনার মানে এটা একটা তোমার সম্মানসূচক প্যারেডের মতো। তোমাদের যদি বাসার আশেপাশে কোনো মুক্তিযোদ্ধা মারা যায়, তাকে দেখবা যে কবরে, কবর দেওয়ার আগে তাকে পুলিশ ফোর্স এসে গার্ড অফ অনার দেয়। হ্যাঁ, এটাই হলো একটা সম্মানসূচক, আহ, মানে সম্মানসূচক কি বলে, প্যারেড আর কি। ওকে, তারপর দেখো এখানে বলছে যে শপথ বাক্য পাঠ করান কে, অধ্যাপক ইউসুফ আলী। খুব ইম্পর্টেন্ট, যে মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করেন কে, সেটা হলো অধ্যাপক ইউসুফ আলী। ঠিক আছে, আমাদের ইউসুফ সরকার। ওকে, ইউনুস আর ইউসুফ। ঠিক আছে। ওকে, যাই হোক, দেখো তারপর কি বলছে, যে শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনা করেন কে, সেটা হলো আব্দুল মান্নান। এই দুইটা জায়গায় কিন্তু স্টুডেন্ট অনেক প্যাচ লাগায়। ঠিক আছে, প্যাচ লাগানো যাবে না, আমি একটু বলে দিই, যে শপথ বাক্য পাঠ করান কে, যদি বলে পাঠ করান কে, তাহলে হবে কি ইউসুফ, অধ্যাপক ইউসুফ আলী। যদি বলে যে শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনা করেন কে, সেটা হবে কি আব্দুল মান্নান। ঠিক আছে। ওকে, এটা একটু মনে রেখো। তারপরে দেখো বলছে যে, দেখো মুজিবনগর সরকারের জন্য কি গঠন করা হয়, সার্কিট হাউস গঠন করা হয়। এটা কোথায়? আগরতলা, ভারত। মানে ভারতের আগরতলায় সার্কিট হাউস গঠন করা হয়। ঠিক আছে, সার্কিট হাউস গঠন করা হয়। তারপর কি বলছে, যে সচিবালয়ের 8 নং থিয়েটার রোড, কলকাতা। তার মানে এই যে মুজিবনগর সরকারের সচিবালয় কোথায় ছিল? 8 নং থিয়েটার। ঠিক আছে, 8 নং থিয়েটার রোড কোথায়? কলকাতার। কলকাতার 8 নং থিয়েটার রোডে মুজিবনগর সরকারের সচিবালয় গঠন করা হয়। ঠিক আছে, এবং এই যে সচিবালয়, এই সচিবালয় ভবনটির বর্তমান নাম হলো কি? শ্রী অরবিন্দ ভবন। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আগে যে সচিবালয় ছিল, মুজিবনগর সরকার যে সচিবালয় ছিল, এই সচিবালয় যে ভবনটি ছিল, এই ভবনটির বর্তমান নাম কি? শ্রী অরবিন্দ ভবন। ঠিক আছে। ওকে, তারপর বলছে দেখো, যে নয়াদিল্লিতে মিশন প্রধান ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এটা যদিও এই রিলেটেড না, তারপর একটু মনে রাখো, যে নয়াদিল্লিতে মিশন প্রধান কে ছিল, সেটা হলো হুমায়ুন রশিদ চৌধুরী। তারপর বলছে মুজিবনগর সরকারের পরিসমাপ্তি ঘটে কবে, সেটা হলো স্বাধীনতার পরে 12ই জানুয়ারি 1972 সাল। ঠিক আছে, 12ই জানুয়ারি 1972 সাল কি ঘটে? 12ই জানুয়ারি 1972 সাল মুজিবনগর সরকারের পরিসমাপ্তি ঘটে। হ্যাঁ। ওকে, তারপরে আসলে নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা হয় আর কি। আচ্ছা, তারপরে দেখো বলছে কি, যে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা সম্পর্কিত তথ্যাবলী। এই যে মন্ত্রিসভা গঠন করলো, এই মন্ত্রিসভায় এক একজন এক একটা পদ লাভ করে। হ্যাঁ, তো কে কোন পদে ছিল, সেটা একটু আমরা দেখব। তো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিল? শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, রাষ্ট্রপতি ছিল। আমরা খুবই ভুল করি ম্যাক্সিমামই, এই প্রশ্নটা যখন দেওয়া হয় এমসিকিউ তে ম্যাক্সিমাম দাগায় দিয়ে আসে যে শেখ মুজিবের পদবি ছিল হলো প্রধানমন্ত্রী।
ঠিক আছে, শেখ মুজিবের পদবি কি ছিল? প্রধানমন্ত্রী লাগাই দিয়েছে, কিন্তু এটা ভুল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী কে ছিল? যে একটু আগে বললাম, তাজউদ্দিন আহমদ। ঠিক আছে, প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমদ। তারপর কি বলছে যে অর্থমন্ত্রী কে ছিল? এম মনসুর আলী। ঠিক আছে, ওকে। তারপর বলছে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে এইচ এম কামরুজ্জামান। স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? কে এইচ এম কামরুজ্জামান। ওকে। তারপরে দেখো বলছে যে পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? খন্দকার মোস্তাক আহমেদ। এগুলো একদম ঠাটায় মুখস্থ করতে হবে, হ্যাঁ। টিটিএম, টান টান মুখস্থ করতে হবে এগুলো, এগুলা কোনো ছাড় নাই। ঠিক আছে, এগুলো কিন্তু স্কিপ করার কোনো ওয়ে নাই, যে কোনোটা আসতে পারে এবং আসার সম্ভাবনা খুবই বেশি। সেনা প্রধানের দায়িত্ব পালন করেন কে বা দায়িত্ব গ্রহণ করেন কে? সেটা হচ্ছে জেনারেল এম এ জি ওসমানী। ঠিক আছে, জেনারেল এম এ জি ওসমানী বা গনি ওসমানী। ওকে। কত কত তারিখে? 18 এপ্রিল 1971 সাল। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে যে প্রথম বিমান বাহিনী প্রধানকে? প্রথম বিমান বাহিনী প্রধান হলো ক্যাপ্টেন এ কে খন্দকার। ক্যাপ্টেন এ কে খন্দকার, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রথম বিমান বাহিনীর প্রধানকে? ক্যাপ্টেন এ কে খন্দকার। তারপরে বলছে চিফ অফ স্টাফকে? কর্নেল আব্দুর রব। মোট কথা এখানে যতগুলো ইনফরমেশন বললাম সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এগুলোর বাইরে কোনোটাই পড়ার দরকার নাই, এর বাইরে কোনোটাই আসবে না। ঠিক আছে, কিন্তু এগুলো স্কিপ করা যাবে না। বুঝতেছো কি তোমরা পড়া? একটু বলো তো, কমেন্ট করে জানাও তো যে যতটুকু পড়াইলাম ক্লিয়ার কিনা। বুঝতেছো কি তোমরা পড়া? একটু বলো তো, কমেন্ট করে জানাও তো যে যতটুকু পড়াইলাম ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, চলো তারপরেরটাতে যাই আমরা। তারপরের টপিক বিভিন্ন ধরনের পত্রিকা। ঠিক আছে, মুক্তিযুদ্ধের টাইমে অনেক পত্রিকা ছিল। কিছু কিছু পত্রিকা যেমন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, বিপক্ষেও ছিল। ঠিক আছে, তো ভালো খারাপ মিলায় জীবন। এখানেও পত্রিকার ভেতরেও কি ছিল? ভালো খারাপ ছিল, হ্যাঁ। ওকে। আমি আগে একটু সরি বলে নিই, আমার একটু সর্দি লাগছে, হ্যাঁ। তো আমি কাশি হাঁচি দিতে পারি, এটা তোমরা মাইন্ড করো না কেউ। ওকে। তো বিভিন্ন পত্রিকা, প্রথমে যেটা পড়বো সেটা হলো দৈনিক জয় বাংলা। ঠিক আছে, দৈনিক জয় বাংলা। দৈনিক জয় বাংলা মুজিবনগর সরকারের মুখপাত্র হিসাবে প্রকাশিত হয়। তাহলে তোমাকে যদি বলে যে মুজিবনগর সরকারের মুখপাত্র ছিল কোন পত্রিকা, কি হবে? সেটা হলো দৈনিক জয় বাংলা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সরকার অনুমোদিত স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা। যদি বলে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকাকে, সেটা কিন্তু এটা হবে না। দেখো আমি একটু পরে ভেজে যাই। দেখো, এই যে এখানে বলছে, দেখো যে দৈনিক আজাদী। দৈনিক আজাদী কি? এটা হলো স্বাধীন বাংলাদেশের প্রকাশিত প্রথম সংবাদপত্র। ঠিক আছে, তাহলে যদি বলে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রকাশিত সংবাদপত্র কি, সেটা হলো দৈনিক আজাদী। এখানে পেঁচটা বোঝা লাগবে। আর যদি বলে যে সরকার অনুমোদিত স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা, সেটা হলো দৈনিক জয় বাংলা। তার মানে দৈনিক জয় বাংলাকে সরকার অনুমোদন দিছিল। ঠিক আছে, প্রথম অনুমোদন দেয় সেটা হলো দৈনিক জয় বাংলাকে। আর যদি বলে প্রথম অনুমোদন ছাড়া, বা যদি অনুমোদন কথাটা যদি প্রশ্নে না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দৈনিক, কি বললাম আমরা, যে দৈনিক আজাদী, সেটা কি? স্বাধীন বাংলাদেশের প্রকাশিত প্রথম সংবাদপত্র। ঠিক আছে, ওকে। তারপর আসলে দেখো বলছে কি রণাঙ্গন। ঠিক আছে, রণাঙ্গন নামে একটা পত্রিকা ছিল। রণাঙ্গনে কি বলছে? মুক্তিবাহিনীর সাপ্তাহিক মুখপাত্র। ঠিক আছে, তাহলে মুক্তিবাহিনীর সাপ্তাহিক মুখপাত্র কে ছিল? সাপ্তাহিক মুখপাত্র হিসেবে কাজ করতে গিয়ে রণাঙ্গন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুখপাত্র জিনিসটাকে আমি কিন্তু আগে আগে বুঝাই দিছিলাম, হ্যাঁ। যে যেটা আসলে কি তাদেরকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে সকলের সামনে।
ঠিক আছে, যে রণাঙ্গন মুক্তিবাহিনীকে সকলের কাছে রিপ্রেজেন্ট করতো। ঠিক আছে, এজন্য আসলে কি রণাঙ্গন মুক্তিবাহিনীর মুখপাত্র হিসেবে কাজ করছে। এবং রণাঙ্গন পত্রিকাটা কই থেকে প্রকাশিত হইতো? টাঙ্গাইল থেকে। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট যে রণাঙ্গন পত্রিকাটি কোন জায়গা থেকে, কোন জেলা থেকে বা কোন এলাকা থেকে প্রকাশিত হয়, সেটা হলো টাঙ্গাইল। ওকে। আর জয় বাংলা পত্রিকাটি আসলে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগেরও মুখপাত্র ছিল। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, এখন আসি মুজিব ব্যাটারি। মুজিব ব্যাটারি, আচ্ছা একটা কথা বলে নিই, সেটা হলো যে অনেকে বলতে পারে যে ভাই এত এত পড়া অন্যান্য রাইটারের বা অন্যান্য জিকে বইতে আমরা যেগুলো ফলো করি, ঠিক আছে, এত এত পড়া, আপনি যে টপিকগুলোই পড়াচ্ছেন সেই টপিকে এত এত পড়া, আর আপনি পড়াচ্ছেন অনেক কম। ঠিক আছে, তো আমি বলি যে ভাইয়া পড়ানোর অভিজ্ঞতা তো আজকে প্রথম না, আমরা জানি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে আসবে না। ঠিক আছে, তো আমার যে এই বইটা, এই বই স্কিপ করার মতো কিছু নাই। অন্যান্য যে কোনো বই তুমি স্কিপ করতে পারো, দাগায় পড়তে পারো, কিন্তু আমার এই বই সব কিছু পড়া লাগবে। কারণ ওই সব বই দাগায় আমি এই বইটা বানাইছি। ঠিক আছে, ওই সবগুলা 4-5টা বই আমার সামনে খুলে আমি সবগুলা মিক্স করে এটা থেকে ওইটা থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে আমি এই বইটা বানাইছি। তো এটাতে সকল বইয়ের নির্যাস আছে। হ্যাঁ, তো আমি মনে করি পার্সোনালি যে এটা আমি যতটুকু পড়াই এতটুকু পড়লে সর্বোচ্চ কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, বাদ বাকি আল্লাহর উপরে, আল্লাহ যা চাবেন তাই হবে। তারপরেও আমি আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে এখান থেকে সর্বোচ্চ কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখা যতটুকু পড়ে ততটুকু মন দিয়ে পড়ে, এতটুকু ভুল করো না, ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো করবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে কি, যে মুজিব ব্যাটারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট। ঠিক আছে, জিনিসটা মাথার উপর দিয়ে গেল নিশ্চয়ই, যে গোলন্দাজ ইউনিট আবার কি, মুজিব ব্যাটারি জিনিসটা আবার কি। ঠিক আছে, ওকে, তো বুঝাই দিই। সেটা হলো যে গোলন্দাজ ইউনিট বলতে আসলে যেটা বোঝায় সেটা হলো যে ভারী অস্ত্র সজ্জা সম্বলিত একটা বাহিনী। ঠিক আছে, বা ভারী অস্ত্র সজ্জায় সজ্জিত একটা বাহিনী। তো বাংলাদেশে যে তখন যত রকমের কি বলে যে মুক্তিবাহিনী ছিল, মুক্তিযুদ্ধ ছিল, তাদের তো ওই রকম আহ, ই ছিল না, কি বলে যে অস্ত্র ছিল না, তাই না? ছিল কিছু নর্মাল রাইফেল টাইফেল ছিল, কিন্তু এরকম ভারী অস্ত্র সজ্জা ছিল না। তো মুজিবনগর সরকারের প্রথম যে একটা সেনাবাহিনীর একটা দল ছিল, একটা গ্রুপ ছিল, সেটা হলো এই মুজিব ব্যাটারি। সেই গ্রুপটার বা সেই দলের নাম ছিল হলো মুজিব ব্যাটারি। ঠিক আছে, এবং এটা আসলে কি ছিল? গোলন্দাজ ইউনিট। এবং গোলন্দাজ ইউনিট মানে কি বুঝলাম আমরা? যে অস্ত্র সজ্জা বা বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন অস্ত্র সজ্জায় সজ্জিত একটা দল বা একটা ইউনিট। হ্যাঁ, ওকে। এবং মুজিব ব্যাটারি গঠন করা হয় কবে? সেটা হলো 22 জুলাই 1971 সাল। ঠিক আছে, 22শে জুলাই 1971 সাল। এবং দেখো বলছে যে 2 নং সেক্টরে যুদ্ধ করে। এই যে মুজিব ব্যাটারি, এটা কোথায় যুদ্ধ করে বা কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করে ভাইয়া? এটা হলো 2 নাম্বার সেক্টরে যুদ্ধ করে। খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এই তিনটাই আসলে মুজিব ব্যাটারি সম্পর্কে। তারপরে আমরা একটু পড়বো যে ক্র্যাক প্লাটুন। ঠিক আছে, কি সম্পর্কে পড়বো ভাইয়া? ক্র্যাক প্লাটুন। ঠিক আছে, ক্র্যাক প্লাটুন একটা দলের নাম ছিল। ঠিক আছে, একটা দলের নাম বা একটা মনে করো যে ছোট্ট একটা ইউনিটের নাম। সেই ইউনিটটা আসলে 2 নং সেক্টর যুদ্ধ করতো। আসলে বেসিক্যালি এটা ঢাকায় যুদ্ধ করতো, হ্যাঁ, 2 নং সেক্টর বা ঢাকায়। তো ঢাকায় যুদ্ধ করতো ক্র্যাক প্লাটুন। মনে করো যে মুক্তিযোদ্ধাদের ভেতরেই একটা স্পেশাল মনে করো যে দল ছিল বা একটা ইউনিট ছিল, সেটার নাম ছিল ক্র্যাক প্লাটুন। ঠিক আছে, তো এই ক্র্যাক প্লাটুন ঢাকায় ভেতরে মনে করো যে একটা গেরিলা আক্রমণ চালাইতো। ঢাকার ভেতরে বিভিন্ন জায়গায় গেরিলা আক্রমণ চালাইতো। মানে গেরিলা, গেরিলা আক্রমণ বলতে আসলে গোপন আক্রমণকে বোঝায়। এবং এদের একটা স্লোগান ছিল বা এদের আক্রমণের একটা কি ছিল, টেকনিক ছিল, সেটা হলো যে কিল অ্যান্ড রান বা এই টাইপের কিছু একটা, আমার সঠিক মনে নাই। ঠিক আছে, কিল অ্যান্ড রান মানে মারো এবং পালাও বা এই টাইপের কিছু একটা। ঠিক আছে, ওকে। তারপর ওগুলা লাগবে না, কিন্তু মানে জানার জন্য জানতে পারো। ঠিক আছে, ওকে। তারপর দেখো কি বলছে এখানে, যে মুক্তিযুদ্ধের সময় একমাত্র মহিলা কমান্ডার ছিল আশালতা বৈদ্য। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, যে মুক্তিযুদ্ধের সময় একমাত্র মহিলা কমান্ডার কে ছিল? সেটা হলো আশালতা বৈদ্য। এবং উনার কি ছিল, একটা মহিলাদের নিয়ে একটা টিমই বানাইছিল। ঠিক আছে, অনেকগুলা মহিলা সেখানে যুদ্ধ করতো আর কি। আমার এক্স্যাক্টলি সেই সংখ্যাটা মনে নাই, বা সেই সংখ্যাটা দরকারও নাই তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা মনে রাখো যে মুক্তিযুদ্ধের সময় একমাত্র মহিলা কমান্ডার হলো আশালতা বৈদ্য। এবং তার বয়স ছিল কত? মাত্র 15 বছর বয়স। চিন্তা করা যায়, হ্যাঁ, তোমাদের চাইতেও ছোট, যে মাত্র 15 বছর বয়স
কিন্তু সে কি করছে মুক্তিযুদ্ধের সময় মহিলা কমান্ডার ছিল, এবং তিনি কত নাম্বার সেক্টর যুদ্ধ করছে, 8 এবং 9 নাম্বার সেক্টর যুদ্ধ করছে। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। তারপর দেখো কি বলছে যে মুক্তিযুদ্ধের সময় অভ্যর্থনা শিবির ছিল 12টি, এটা একটু মনে রাখো। তারপর বলছে কি ব্রিগেড ফোর্স গঠন করা হয় কয়টি, 3টি। কি কি? হ্যাঁ, জেড ফোর্স, কে ফোর্স আর এস ফোর্স, তাই না? 3টা, জেড, জেড, কে আর এস। ওকে। তারপরে আসো আমরা এখন একটু সেক্টর নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, হ্যাঁ, যে তোমরা ক্লাস করতেছো কিনা, বুঝতেছো কিনা। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, হ্যাঁ, যে তোমরা ক্লাস করতেছো কিনা। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন আমরা সেক্টর পড়ি, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সব অ্যাডমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেডিকেলের জন্য মনে করো যেটা 5 স্টার, 5 স্টার একটা টপিক, ঠিক আছে? স্কিপ করার কোনো ওয়ে নাই। ওকে। দেখো, বাংলাদেশকে মোট কতটি সেক্টর ভাগ করা হয়? 11টি সেক্টর। এবং কত তারিখে? 11ই জুলাই 1971 সাল। দেখো শুধু এক, ঠিক আছে? 11টি সেক্টর, 11ই জুলাই 1971। এই যে এক, এই যে এক, এই যে এক, শুধু এক আর এক, ঠিক আছে? তাহলে বাংলাদেশকে কতটি সেক্টর ভাগ করা হয়? 11টি সেক্টরে। কত তারিখে? 11ই জুলাই 1971 সাল। এবং এই যে 11টি সেক্টরে ভাগ করা হয়, এই 11টি সেক্টর ভাগ করার জন্য আদেশ করেন কে? সেটা হলো তাজউদ্দিন আহমদ, ঠিক আছে? তাজউদ্দিন আহমদ। তোমরা কমেন্ট করো তো যে মুজিবনগর সরকারে তাজউদ্দিন আহমদ কোন পদে ছিলেন? এই কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখবো, হ্যাঁ, দেখি মনে আছে কিনা, একটু আগে পড়াইলাম। একটু কমেন্ট করো সবাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, হ্যাঁ, মাহবুবা মিম, খালেদ বিন মুত্তালিব, ঠিক আছে? সকলেই রাইট অ্যান্সার দিছো, ঠিক আছে? এই যে আমরা পড়ে আসছি একটু আগে, তাই না? প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। ওকে। তারপরে দেখো কি বলছে যে সেক্টরগুলোকে ভাগ করেন কে? এম এ জি ওসমানী, ঠিক আছে? গনি ওসমানী। জি ওসমানীকে কিন্তু তোমরা গনি ওসমানী নামেও চেনো অনেকে, ঠিক আছে? তো নামটা কিন্তু আসলে নতুন না, ঠিক আছে? গনি ওসমানীকে সংক্ষেপে জি ওসমানী বলা হয়। ওকে, তাহলে দেখো, যে 11টি সেক্টরে ভাগ করার নির্দেশ দেন কে? সেটা হলো তাজউদ্দিন আহমদ। আর এই যে 11টি সেক্টরে ভাগ করার কাজ করেন কে? সেটা হলো গনি ওসমানী। তার মানে এই তাজউদ্দিন আহমদ গনি ওসমানীকে আসলে কি করছিল? এই নির্দেশটা দিছিল যে 11টা সেক্টর ভাগ করে, ঠিক আছে? ওকে। তারপর কি বলছে দেখো, যে সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। ওকে। তারপর কি বলছে, মোট সেক্টর কমান্ডার ছিল 16 জন, ঠিক আছে? 11টি সেক্টরে মোট সেক্টর কমান্ডার কয়জন ছিল? 16 জন। তো উম, অনেকে বলতে পারে যে ভাইয়া সেক্টর 11টা, কমান্ডার 16 জন কেন? কারণ অনেক সেক্টরে একাধিক কমান্ডার ছিল, হ্যাঁ। অনেক সেক্টরে দেখা যাইতো যে 2 জন বা 3 জন করে কমান্ডার ছিল, 3 জন খুব কম, 2 জন করে আসলে থাকতো সর্বোচ্চ। ওকে। তারপর দেখো কি বলছে, সারা দেশকে 64টি সাব সেক্টর ভাগ করা হয়েছে, ঠিক আছে? এটা মনে রাখো যে আমাদের জেলার সংখ্যা কত? 64 জেলা, তাই না? যদিও জেলার সংখ্যা একটু বাড়ছে বা কমছে এই হিসাবে আছে আমাদের, ঠিক আছে? সম্ভবত বাড়ছে জেলার সংখ্যা এখন একটু, ঠিক আছে? ওকে।
যাই হোক ওইটা আমাদের মেটার না, আমরা জন্মগতভাবে জানি যে বাংলাদেশ 64 জেলার দেশ। তো ঠিক আছে, বাংলাদেশকে কয়টি সাব সেক্টর ভাগ করা হয়? 64 সাব সেক্টর, 64টি সাব সেক্টরে। ঠিক আছে, এটা একটু মনে রেখো। আর কয়টি সেক্টরে? 11টি সেক্টর। ওকে। এবং সেক্টর বিলুপ্ত করা হয় কবে? সেটা হলো 14 ফেব্রুয়ারি 1972 সাল, মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরে। ঠিক আছে, স্বাধীনতার পরে সেক্টরগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ওকে। তারপর কি বলছে এখানে দেখো, যে 10 নং সেক্টর ছিল মূলত নৌ সেক্টর, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, নৌ সেক্টর ছিল কয় নাম্বার সেক্টর? হ্যাঁ, নৌ সেক্টর ছিল কয় নাম্বার সেক্টর? 10 নাম্বার সেক্টর। এবং সর্ববৃহৎ সেক্টর, খুব ইম্পর্টেন্ট। দেখে একটা জায়গায় কয়েকটা ইনফরমেশন পাইলাম। নৌ সেক্টর, ঠিক আছে, নৌ সেক্টর সর্ববৃহৎ সেক্টর কত নাম্বার সেক্টর ছিল? 10 নাম্বার সেক্টর। এবং আর একটা ইনফরমেশন আছে এখানে, সেটা হলো যে এই সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না কোন সেক্টরে, সেটা হলো 10 নাম্বার সেক্টর। দেখো মানে কি বলবো, যে জিনিসটা আসলে কিন্তু অবাক করা বিষয় না, যে দেখো 10 নাম্বার একটা সেক্টর সবচাইতে বড়। ঠিক আছে, সবচাইতে বড়, এবং এখানে কি ছিল না? কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এবং ভাইবো না যে এটা আসলে আমাদের একটা ব্যর্থতা বা অবহেলার কারণ, এরকম কিছু না। ঠিক আছে, এখানে সেক্টর কমান্ডার ছিল না, এটা আসলে প্লাস পয়েন্ট ছিল অনেক ক্ষেত্রে। মানে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এর মানে এই না যে সেক্টর কমান্ডার ছিল না, ছিল, বা একজন প্রথম থেকে ক্লাস পর্যন্ত ছিল না, বারবার চেঞ্জ হইতো আর কি, এরকম। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো, তারপর কি বলছে, যে ঢাকা 2 নাম্বার সেক্টর অধীনে ছিল। একটু আগে আমরা পড়ে আসছি তাই না, যে ঢাকা কয় নাম্বার সেক্টর অধীনে ছিল? 2 নাম্বার সেক্টরের অধীনে ছিল। এবং দেখো এখানে আমরা একজন মহিলার নাম পড়বো, সেটা হলো সিতারা বেগম। এবং তিনি কোন উপাধিতে ভূষিত হয়েছে? বীর প্রতীক। সিতারা বেগম, তিনি 2 নং সেক্টরের অধীনে যুদ্ধ করে। তোমাকে বলবে যে সিতারা বেগম কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেন? সেটা হবে কি 2 নাম্বার সেক্টরে। ঠিক আছে, ওকে। দেখো অনেক মুক্তিযুদ্ধ তো অনেক অনেক আছে তাই না, সকলকে তো আর পড়া যাবে না, বা সকলকে পড়ার দরকার নাই। তো যাদের না পড়লেই নয়, পড়াই লাগবে, তাদের নাম আমি এখানে নিয়ে আসছি, অ্যাড করে দিছি। তোমরা তো এগুলা নিচের নাম ভুলে যাইতে পারো, কিন্তু এই সব মুক্তিযোদ্ধাদের নাম কখনোই ভুলবা না। ঠিক আছে, ওকে। তার মধ্যে একজনের নাম কি বললাম? সিতারা বেগম। ঠিক আছে, আরেকজন পড়বো, সিতারা বেগম পড়ছি। আর আরেকটা কি পড়ছি একটু আগে? এটাই কি বললাম এ পাশে? এই যে, কই গেল? কই গেল আশালতা বৈদ্য? এই যে দেখো, আশালতা বৈদ্য, এই যে। ঠিক আছে, তাহলে আশালতা বৈদ্য বললাম, সিতারা বেগম পড়লাম। ঠিক আছে, আর কি পড়বো এখন? দেখো কাকন বিবি। কাকন বিবি ছিল একজন উপজাতি, কোন উপজাতি? খাসিয়া উপজাতি। কাকন বিবি ছিল খাসি উপজাতি। ঠিক আছে, এই যে দেখো আমাদের দেশে মাঝে মধ্যেই সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়, এখনো হচ্ছে। ঠিক আছে, আজকেও শুনলাম বা দেখতেছি যে আহ, কি বলে যে কোথায় নাকি উম, কোথায় নাকি কাকে যেন জবাই করছে না কি টাইপের। এই যে সাম্প্রদায়িক জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে খুব খারাপ জিনিস। হ্যাঁ, দেখো স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে কিন্তু আমরা আসলে সবাই অংশ নিছিলাম, তোমরা নিজেরাই দেখতেছো। হ্যাঁ, যে আমরা বাঙালিরা যেমন অংশ নিছিলাম, এই যে দেখো একজন উপজাতি সেও কিন্তু অংশ নিছে। ঠিক আছে, ইভেন তোমরা এমনও দেখতে পারবা যে একজন বিদেশিও কিন্তু অংশ নিছিল। ঠিক আছে, দেখো একজন খাসিয়া উপজাতি অংশ নিচ্ছে, আবার দেখো যেখানে বলছে ইউকে চিং। ঠিক আছে, ইউকে চিং, এটা সে কি ছিল? সে ছিল একজন মারমা। তো সবাই আমরা, সকল উপজাতি, ঠিক আছে, হিন্দু মুসলিম সকলে মিলে আসলে আমরা এই স্বাধীনতা অর্জন করছি। তো তো আমার মনে হয় না যে এই সাম্প্রদায়িকতা কোনো ভালো একটা জিনিস, এটা খুবই বাজে একটা জিনিস। ঠিক আছে, দেশটা আমাদের সকলে, তাই না? ওকে, যাই হোক, এখন দেখো কি বলছে এখানে, যে কাকন বিবি খাসিয়া উপজাতি ছিল, এবং ইনি মুক্তি বেটি নামে পরিচিত ছিল। খুব ইম্পর্টেন্ট, মুক্তি বেটি নামে পরিচিত ছিল। তাহলে মুক্তি বেটি নামে পরিচিত ছিল কে? কাকন বিবি। ঠিক আছে, ওকে। এবং তিনি কয় নাম্বার সেক্টর যুদ্ধ করেন? 5 নাম্বার সেক্টর যুদ্ধ করেন। তারপর দেখো কে? ইউকে চিং মারমা। ঠিক আছে, ইউকে চিং মারমা, তিনি একজন মারমা উপজাতি ছিল, তিনি কয় নাম্বার সেক্টর যুদ্ধ করেন? 6 নাম্বার সেক্টরে। তারপরে কি বলছে দেখো, যে মুজিবনগর সরকার। ঠিক আছে, ও সরি, মুজিবনগর সরকার না, মুজিবনগর। মুজিবনগর যে এলাকাটা ছিল, সেই এলাকাটা কয় নাম্বার সেক্টর অধীনে ছিল? সেটা ছিল 8 নাম্বার সেক্টরের অধীনে। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, মুজিবনগর কয় নাম্বার সেক্টর অধীনে ছিল? 8 নাম্বার সেক্টরে। তারপর আসলে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন কয় নাম্বার সেক্টর অধীনে ছিল? 9 নাম্বার। তো তোমরা দেখবা যে নর্মাল, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমরা যদি আমাদের ডে টু ডে লাইফ আমরা যেসব জিকে বই ফলো করি, ঠিক আছে,
এই মোটা মোটা জিকে বইগুলাতে দেখবা যে সবগুলা সেক্টর কোন সেক্টরে কোন কোন জেলা ছিল সবগুলা মুখস্থ আছে, এবং অনেক জায়গায় সবগুলো আসলে পড়ায়। তুমি চাইলে পড়তে পারো, কিন্তু আমি মনে করি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং এর ভিতর থেকে আসার সম্ভাবনাই সবচাইতে বেশি। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে যে 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে ব্রাদার্স প্লাটুন বলা হয়। ঠিক আছে, তাহলে ব্রাদার্স প্লাটুন বলা হয় কত নম্বর সেক্টরকে? 11 নম্বর সেক্টরকে। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে করবা যে এক আর এক দুই ভাই, এক আর এক দুইটা কি টুইন ভাই। ঠিক আছে, টুইন টুইন ভাই। তো যেহেতু দুজন ভাই টুইন ভাই, এক আর এক একই দেখা যায়, এই জন্য 11 নম্বর সেক্টর আসলে কি ব্রাদার্স প্লাটুন। ঠিক আছে, এবং দেখো যে একটু আগে আমরা বললাম তারামন বিবি। ঠিক আছে, এই তারামন বিবি অনেকটা করছে কাকুন বিবি। ঠিক আছে, আর একজনের নাম শোনো, তারামন বিবি এবং শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম লালু, এই লালু কে ছিল জানো? সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা, বয়স ছিল কত? 13 বছর। তাহলে প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, তোমাকে বলবে যে সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধাকে, সেটার নাম কি? শহীদুল ইসলাম লালু। বয়স ছিল কত? 13 বছর বয়স। ঠিক আছে, এবং শহীদুল ইসলাম লালু কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তারপর বলতে পারে সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা কয় নম্বর সেক্টর যুদ্ধ করেন? 11 নম্বর সেক্টর যুদ্ধ করেন। তারামান বিবি কয় নম্বর সেক্টর যুদ্ধ করেন? 11 নম্বর সেক্টর যুদ্ধ করেন। ব্রাদার্স প্লাটুন কয় নম্বর সেক্টরকে বলা হতো? 11 নম্বর সেক্টরকে বলা হতো। তাহলে 11 নম্বর সেক্টর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভোলা যাবে না। তারপরে দেখো আসি এখানে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাট। ঠিক আছে, চট্টগ্রামের কালুরঘাটে, তাই না? তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে কত নম্বর সেক্টর হিসাবে আখ্যায়িত করা হয়? 12 নম্বর সেক্টর। ঠিক আছে, দেখো তার মানে কি, খুব ইম্পর্টেন্ট এটা, যে আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কয়টা? 11টা। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এতটা হেল্পফুল ছিল যে এটাকেই, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে একটা সেক্টর হিসাবে আখ্যায়িত করা হইতো। ঠিক আছে, কয় নাম্বার সেক্টর? সেটা 12 নম্বর সেক্টর। তো প্রশ্ন কিন্তু আসতে পারে যে 12 নম্বর সেক্টর হিসাবে আখ্যায়িত করা হয় কোনটিকে? তো প্রশ্ন দেখলে অনেকে বলতে পারে যে ভাইয়া তাহলে মনে হয় প্রশ্ন ভুল করছে, কারণ আমরা তো জানি সেক্টর 11টা, 12 নম্বর সেক্টর কই থেকে আসলো? তাহলে 12 নম্বর সেক্টর দিলে কিন্তু আসলে সেটা ভুল না, সেটা কি হবে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ঠিক আছে, ওকে। ওকে, এই তো এই পর্যন্তই। তারপরে দেখো মুক্তিযুদ্ধের বিদেশি জনমত, আরো বেশ কিছু আছে। ঠিক আছে, আমাদের আজকের লেকচার এই পর্যন্ত ছিল। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো যে আজকের যতটুকু পোলামের ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও। কমেন্ট করো যে আজকের যতটুকু আচ্ছা ঠিক আছে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা খালিদ বিন মুত্তালিব একটা কথা বলছে যে ভাইয়া এই বইটার ফুল পিডিএফ কি পাওয়া যাবে নাকি? পিডিএফ আমার কাছে আছে, কিন্তু আমি পিডিএফ দিব না সম্পূর্ণ একসাথে। ঠিক আছে, এখন আমি এই কথাটা বলছিলাম একবার, আবারও একটু বলি যেহেতু তুমি জানো না। সেটা হলো যে ভাইয়া, বইটা আমি এখনো পাবলিশ করি নাই। ঠিক আছে, তো বইটা আমি গত বছর থেকে লিখতেছি, এই বছর লেখা শেষ হয়েছে, তো আমি এখনো পাবলিশ করি নাই। তো আমি যদি বইটার ফুল পিডিএফ তোমাদের দিয়ে দেই, তো সেটা কপি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা গেল যে পিডিএফটা নিয়ে আরেকজন প্রিন্ট করে দিল। ঠিক আছে, তাহলে মালিকানা দিন হয়ে গেল কি সে নিজের, তাই না? তো এটা তো আসলে উচিত না। ঠিক আছে, আমি যে তোমাদের সফট কপি দিচ্ছি দাগায়, এটা আসলে আমার পক্ষে রিস্ক। ঠিক আছে, অনেক রিস্ক। তো যাই হোক, আমি হয়তো তোমাদের এই, আমি কিছুদিনের ভিতরেই বইটা পাবলিশ করব, হার্ড কপি নিয়ে আসবো। কাজ চলছে, প্রসেস চলছে।
প্রকাশনীর সাথেও কথা হয়েছে মোটামুটি, হ্যাঁ। তো আর আমি যদি একবারে দিয়ে দেই, এটা আমি মনে করি যেহেতু আমরা ক্লাস করতেইছি, ঠিক আছে, এবং আমাদের খুব বেশি আরও ক্লাস লাগবে না, ঠিক আছে। আমাদের মোটামুটি আশা করতেছি যে সামনে মাসের 15-20 তারিখের ভিতরে হয়তো, বা তার আগে আমাদের শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো 15 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সামনের মাসের, হ্যাঁ। তো বেশি দিন তো নাই। আর আমি তো প্রত্যেক দিনের ক্লাস নেওয়ার পর তো সেটার স্লাইড দিয়েই দিচ্ছি, তাই না? তো আহ, আমার মনে হয় এটাই বেটার, আমার জন্য বেটার, তোমাদের জন্য বেটার, ঠিক আছে। ওকে, তো আমি স্লাইড অবশ্যই প্রোভাইড করবো, হ্যাঁ, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই, আমার জন্য একটু দোয়া করো, আমি একটু অসুস্থ। হ্যাঁ, আল্লাহ হাফিজ সবাই, আসসালামু আলাইকুম।